এটা আমার রুম, তোর রুম হলো কি করে? ইয়াস বাঁকা হাসলো, কি যেন ভেবে এগিয়ে গেল ঈশানের দিকে। ও শার্টের কলার চেপে কাছে নিয়ে আসলো নিজের, তারপর বিড়বিড় করে বলল, বাহ, খন্দকার মঞ্জিলে মদ খেয়ে মাতলামিও হয়। কিন্তু ঈশান, তুই যে ভুল করেছিস। তোর ওই নোংরা হাত দিয়ে আমার উপমাকে ছুঁতে চেয়েছিস, আমি কিভাবে ছেড়ে দেই তোকে? কথাটা বলেই ইয়াস টানতে টানতে নিচে নিয়ে গেল ঈশানকে, যার আগে কাসপিয়াকে চোখের ইশারায় বলে গেল নিচে না নামতে। কাসপিয়াও বাধ্য মেয়ের মতো শুনল ইয়াসের কথা। ডিম লাইটে আলো জ্বলছে কেবল, ঘুটঘুটে অন্ধকার পুরো বাড়িতে। রাত অনেক হয়েছে, এই সময়ে কেউ সজাগ থাকবে না, এটাই স্বাভাবিক। ইয়াসের রাগ লাগছে প্রচন্ড, যদিও কয়েকটা চড় মেরেছে ইথানের গালে। ইথান এবার খেপেছে, নিজের সর্বশক্তি দিয়ে আঘাত করতে চেয়েছে ইয়াসকে, কিন্তু মাতাল অবস্থায় ইয়াসের শক্তির সাথে পেরে ওঠেনি সে। ফলে ড্রয়িং রুমে জিনিসপত্র ভাঙার আওয়াজে জেগে গেছেন বাড়ির সবাই। হন্তদন্ত হয়ে ছুটে এসেছেন ড্রয়িং রুমে। লাইট অন করতে মেঝেতে বিধ্বস্ত অবস্থায় পড়ে থাকা ঈশানকে দেখল, আর ইয়াসের হাতের শক্তপোক্ত একটা কাঠের টুকরো। রক্ত ঝরছে ওটা থেকে, ওর কপালটাও কেটে গেছে খানিকটা। চোখ মুখে রাগ নিয়ে তাকিয়ে আছে ঈশানের দিকে। ইয়াস আরেকবার আঘাত করতে যাবে ঈশানকে, তখনই সুফিয়া বেগম মুখে হাত চেপে ডেকে উঠলেন ঈশানকে। ঈশান, কি করছো এসব? ও ভাই হয় তোমার। ইয়াস দাঁড়িয়েছিল খাবারের টেবিলের কাছে, রাগে মাথা ফেটে পড়ছে ওর। টেবিলে রাখা কাচের জিনিসপত্র সব ছুঁড়ে ফেলেছে মেঝেতে। চিৎকার করে সুফিয়া বেগমকে বলে উঠল, ভাই? কিসের ভাই? আমার কোনো ভাইটাই নেই আম্মু। ও শুধু আর শুধুই তোমাদের ছেলে হয়, আমার কিছুই হয় না। বাড়ির সবাই উপস্থিত ছিলেন তখন। ইয়াসের এমন রাগ দেখে ভয়ে হাত পা কাঁপছে সিমির। ফলে সে দৌড়ে নিজের রুমে চলে গেল। বাকিরা হতবাক হয়ে কেবল তাকিয়ে আছে ইয়াস আর ঈশানের দিকে। মাথায় প্রচন্ড ব্যথা পেয়েছে ঈশান, ফলে মাথায় দুই হাত চেপে মাকে ডেকে উঠল, আহ আম্মু, আমাকে বাঁচাও। ছেলের যন্ত্রণাময় আর্তনাদে ধ্যান ভাঙল সুফিয়া বেগমের। ফলে ইয়াসের থেকে চোখ সরিয়ে তাকালেন মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা ঈশানের দিকে। সবাই মিলে দৌড়ে এলো ঈশানের কাছে। উজ্জ্বল আর বাকিরা মিলে নিয়ে গেল ওকে হসপিটালে। পুরোটা সময় ঘরে এক কোণে দাঁড়িয়েছিলেন আনোয়ার সাহেব। হঠাৎ ছেলের এমন রাগের কারণ না বুঝলেও এটা বুঝতে পারছেন, ভুল কিছু করেছে ঈশান। খুব সহজে রাগে না ইয়াস, কিন্তু রেগে গেলে তুলকালাম কাণ্ড বাঁধায়, এটা ওনার জানা। কিন্তু নিজের ভাইকে এভাবে মারধর করাটা ভালো লাগলো না তার। কাছে এসে বললেন ইয়াসকে, ঈশান ভুল করেছে। প্রতি উত্তরে ইয়াস বলে উঠল, ভুল না করলে আমি ওকে মারতাম না। আনোয়ার সাহেব আবার বলে উঠলেন, আমাদেরকে তাহলে বলতে পারতে। প্রতি উত্তরে ইয়াস বলে উঠল, অতীত তোমরা দু একটা থাপড় দিতে, তাতে আমার মন ভরতো না। ডক্টর যখন বলবে খন্দকার ঈশান তারেব ইজ নো মোর, তখনই আমার মন শান্ত হবে। ছেলের কথায় কপালে ভাঁজ পড়ল আনোয়ার সাহেবের। ছেলে তার এত পাষাণ হলো কবে? কি বা ভুল করেছে ঈশান, যে এভাবে মেরেও শান্তি হয়নি ইয়াসের? এ ব্যাপারে আনোয়ার সাহেব কথা বলতে চাইলেন ছেলের সাথে। হাত উঠিয়ে বাবাকে থামালেন ইয়াস। গটগট করে হেঁটে চলে গেল নিজের রুমে। এদিকে ছেলে যাওয়ার পানে নির্বাক দৃষ্টিতে কেবল চেয়ে রইলেন আনোয়ার সাহেব। বিছানায় জড়সড় হয়ে বসে থাকা কাসপিয়ার কাছে এসে বসলেন ইয়াস। ওকে দেখা মাত্রই মুখ তুলে তাকালো কাসপিয়া। প্রচন্ড ভয়ে ঝাপটে ধরেছে ইয়াসকে। ইয়াসের বুকে নিজের মাথাটা রেখে কেঁদে উঠছে সে। কন্দনরত অবস্থাতেই বলছে ইয়াসকে, ওই লোকটা আমাকে বাজেভাবে ছুঁতে চেয়েছিল। কাসপিয়ার কথায় ইয়াস চোখ বন্ধ করে বড় বড় শ্বাস ছাড়ল। দ্বিতীয়বার ঘটনাটা মনে পড়তেই দাউ দাউ করে মাথায় যেন আগুন জ্বলে উঠল। নিজেকে কোনো রকমে শান্ত করল ইয়াস। ওকে জড়িয়ে বসে থাকা মেয়েটার মাথায় পরম যত্নে হাত বুলিয়ে আদুরি গলায় বলে উঠল, ভয় নেই উপমা, আমি আছি তো। কাসপিয়া তখন কাঁদতে কাঁদতে বলে উঠল, আপনি আপনি তখন কোথায় ছিলেন? যদি খারাপ কিছু হয়ে যেত আমার সাথে। বলেই টুকরে কেঁদে উঠল কাসপিয়া। ইয়াস ও দু হাতে আজলায় কাসপিয়ার ছোট্ট মুখশ্রীটা তুলে নিজের দিকে ঘোরালো, চোখের পানি মুছে দিয়ে বলে উঠল, এভাবে বলতে নেই উপমা, খারাপ কিছু হওয়ার সুযোগ দেব না আমি। ও যে হাত দিয়ে তোমাকে ছুঁতে চেয়েছিল, ওই হাতটাই আমি ভেঙে দিয়েছি। ইয়াসের কথায় শান্ত হলো কাসপিয়া, কিন্তু মনের মধ্যে ভয় জেগে বসেছে।
ফলে কোনোভাবেই পুরোপুরি নিশ্চিত হতে পারছে না সে। ইয়াস হয়তো বুঝলো কাসপিয়ার বিষয়টা, ওর কোলে মাথা রেখে ঘুমাতে বলল কাসপিয়াকে। মেয়েটাও হয়তো অপেক্ষা করছিল এটারই। ইয়াস বলা মাত্রই নিজের মাথাটা রাখলো ইয়াসের কোলে। তারপর কাসপিয়া চোখ বন্ধ করে নিল। ইয়াসও হাসলো আপন মনে, আদর করে মাথায় হাত বুলিয়ে দিল মেয়েটার মাথায়। তখনই বাইরে পানির জগ হাতে নিয়ে ইয়াসের রুমের পাশ দিয়ে যাচ্ছিল রুহি। ইয়াসের রুমের পরেই ঈশানের রুম, তারপর রুহির। ইয়াসের রুমের দরজাটা খোলাই ছিল, বিধায় না চাইতেও চোখে পড়ে যায় ইয়াসের রুমটা। আগে তো অকারণে আসতো এই রুমটাতে। বিছানায় বসে থাকা ইয়াসকে দেখছে রুহি, তারপর আবার ওর করে ঘাপটি মেরে শুয়ে থাকা কাসপিয়াকেও দেখছে। কিছুক্ষণ আগে রাগী ইয়াস কোথায় গেল? ছেলেরা বুঝি এমনই হয়, পুরো দুনিয়ার কাছে রাগ, আর ভালোবাসা মানুষের কাছে পৃথিবীর সবচেয়ে ঠান্ডা মস্তিষ্কের মানুষ। আফসোসের স্বরে রুহি বলে উঠল, ইয়াস তুমি আমাকেও তো ভালোবাসতে পারতে। হঠাৎ ইয়াসের মনে হলো দরজার সামনে কেউ দাঁড়িয়ে আছে, ফলে সে বলে উঠল, কে ওখানে? ইয়াসের কথা শুনে দ্রুত সরে গেল রুহি। ইয়াসও আর তেমন মাথা ঘামালো না বিষয়টা নিয়ে। হসপিটালের বেডে শুয়ে ব্যথায় কাতরাচ্ছে ঈশান। হাতটাতে প্রচন্ড আঘাত পেয়েছে, সাথে মাথায়ও সেলাই লেগেছে বেশ কয়েকটা। পুরো মুখ আর হাত ফুলে আছে। সুফিয়া বেগমে কান্না চলে আসার উপক্রম। ছেলের এই অবস্থা দেখে পেটে না ধরলেও সেই ছোটবেলা থেকে কোলে পিঠে মানুষ করেছে ওকে। নিজের ছেলে মেয়েদের থেকেও বেশি ভালোবাসা আর যত্নে বড় করে তুলেছেন। তাই বুঝি ইয়াসে এতটা ক্ষোভ মায়ের প্রতি আর ভাইয়ের প্রতি। কি এমন ভুল করেছে ঈশান যে এভাবে মারতে হলো ওকে? ডাক্তার আসলেন কেবিনে। সুফিয়া বেগমের পাশে দাঁড়িয়ে উজ্জ্বল আর আফিয়া সহ আনোয়ার সাহেব। ডাক্তারকে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করে উঠলেন সুফিয়া বেগম, ডাক্তারবাবু আমার ছেলে ভালো হয়ে যাবে তো? ডাক্তার তখন বলে উঠলেন, 1 মাসের আগে উনি বেড থেকে উঠতে পারবেন বলে তো মনে হয় না। এই 1 মাস ওনাকে সম্পূর্ণ বেড রেস্টেই থাকতে হবে। ডাক্তারের কথা শুনে কয়েক পা পিছিয়ে গেলেন সুফিয়া বেগম। স্তব্ধ হয়ে চেয়ে রইলেন ছেলের মুখ পানে। একই কথা শুনলেন তিনি? এত মার মেরেছে ইয়াস ঈশানকে? উদ্দেশ্য কি ও জানে মেরে ফেলাচ্ছিল? রাগ হলো সুফিয়া বেগমের। এক্ষুনি ইয়াসের সাথে কথা না বললে শান্ত হতে পারছেন না তিনি। শাশুড়ি মতিগতি ভালো ঠেকছে না উজ্জ্বলের কাছে। কাছে গিয়ে জিজ্ঞেস করলো ওনাকে, কি হয়েছে চাচি, শরীর খারাপ লাগছে? প্রতি উত্তরে সুফিয়া বেগম বলে উঠলেন, ইয়াসের সাথে আমাকে এক্ষুনি কথা বলতে হবে উজ্জ্বল, বাড়ি চলো। আফিয়া আর তোমার চাচা এখানেই থাকবেন। শাশুড়ির কথা শুনে উজ্জ্বল বলে উঠল, ঈশানের বিষয়টা নিয়েই কি কথা বলতে চাইছেন? প্রতি উত্তরে সুফিয়া বেগম বলে উঠলেন, তাছাড়া আর কি, আমাকেও তো জানতে হবে। আমার এক ছেলে আরেক ছেলেকে মারতে মারতে আধমরা বানিয়েছে, কোন ভুলে শাস্তি দিতে? প্রতি উত্তরে উজ্জ্বল বলে উঠল, ইয়াস কোনো কারণ ছাড়া কিছুই করে না চাচি। ইয়াস কেমন এটাও আপনার জানা। সাংঘাতিক কোনো ভুল না করলে ইয়াস কখনোই কারো গায়ে হাত তুলতো না। উজ্জ্বলের কথায় সুফিয়া বলে উঠলেন, আদরের সালা দোষ ঢাকছো তুমি উজ্জ্বল? প্রতি উত্তরে উজ্জ্বল বলে উঠল, ইয়াস জেনে বুঝে ভুল করার মানুষ নয়। আমি হলফ করে বলতে পারি ঈশান খারাপ কিছু করেছে বলেই ইয়াস এতটা রেগেছে। নইলে যে ছেলে 100 কথার উত্তরে একটাই কথা জবাব দেয়, সে কেন কারণ ছাড়া কাউকে এইভাবে মারবে? আর কথা বাড়লেন না সুফিয়া বেগম। গাড়ি বের করতে বলে চলে গেলেন বাড়ির উদ্দেশ্যে। আনোয়ার সাহেব আর ওনার মেয়ে আফিয়া পড়ে রইল হসপিটালে ঈশানের কাছে। ড্রয়িং রুমে মুখোমুখি দাঁড়িয়ে আছেন সুফিয়া বেগম আর ইয়াস। সুফিয়া বেগম টানা 30 মিনিট ধরে বলে যাচ্ছেন একই কথা। কি ভুল করেছে ঈশান? কেনই বা ওভাবে ওকে মেরেছে? উত্তরে শুধুমাত্র একটাই কথা বলল ইয়াস, তোমার ছেলে আমার কলিজায় হাত দিতে চেয়েছে আম্মু। আমি ওকে মেরে ফেলিনি, এই অনেক। শুকরিয়া আদায় করো তুমি। দ্বিতীয়বার একই কাজ করলে আমি নিজ হাতে ওর কলিজাটা তুলে আনবো। সাবধান করে দিও তোমার ছেলেকে। অবাক নেত্রে ইয়াসের মুখ পানে তাকিয়ে আছেন সুফিয়া বেগম। উচ্চারণ করলেন শুধুমাত্র একটি বাক্য, ইয়াস। প্রতি উত্তর করল না ইয়াস। চলে গেল বাড়ি থেকে বেরিয়ে। যার আগে সার্ভেন্টকে বলে গেল ঠিক টাইমে ওর রুমে গিয়ে উপমাকে খাবার দিয়ে আসতে। লন্ডনের একটা বড় হসপিটালের কেবিনে বেডে শুয়ে আছে এক 29 কি 30 বছরের একটি যুবক। হাতে স্যালাইন, মুখে অক্সিজেন মাস্ক লাগানো। নিঃশ্বাস নিতেও যেন খুব কষ্ট হচ্ছে ছেলেটার।
পুরো শরীর জুড়ে ব্যান্ডেজ ওর। কথা বলা তো দূরের কথা, নড়াচড়াটুকুও করতে পারছে না ছেলেটা।